আগের দিন আমরা দেখেছি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারগুলো সম্বন্ধে দেখেছি। তারপরে যে অরবিটাল ছিল, অরবিটাল সম্বন্ধে দেখেছি। আজ দেখব যে অরবিটাল যে অরবিটাল আছে বা সাবসেলগুলো আছে, যে উপকক্ষগুলো আছে, তাই না, যে অরবিটালগুলো আছে, এই অরবিটালগুলোতে ইলেকট্রন পূর্তি কিভাবে হবে, অর্থাৎ কোন অরবিটালে ইলেকট্রন আগে ঢুকবে, কোন অরবিটালে ইলেকট্রন পরে ঢুকবে, বা ইলেকট্রন যে পূর্তির রুলস গুলো কি কি, বা ইলেকট্রন পূর্তির কোনো নিয়ম আছে কিনা, বা ওই যে নিয়মগুলোই বা কি কি, আজ আমরা সেটা দেখবো। চলো তাহলে আজ আমরা শুরু করি। আজ আমরা দেখব যে ফিলিং, আমরা দেখবো আজ যে ফিলিং অফ ইলেকট্রন, দ্য ফিলিং অফ ইলেকট্রন ইনটু অরবিটাল ইন অ্যাটম, ইন অ্যাটম, অর্থাৎ কোনো পরমাণুর মধ্যে যে অরবিটালগুলোর মধ্যে, যে অরবিটাল কোন পরমাণুর মধ্যে যে অরবিটালগুলোর, এই অরবিটালগুলোতে যে ইলেকট্রনের যে ফুর্তি, ইলেকট্রনের যে ফুর্তি, সেইগুলো আমরা দেখবো। ইলেকট্রনের ফুর্তি যে কিভাবে হবে সেইগুলো আমরা আজ দেখব। চলো তাহলে আমরা যে ফিলিং অরবিটালগুলো ইলেকট্রন ভর্তি কোন নিয়মে হয় আমরা দেখে নিই। তাহলে দেখো ফিলিং of electron, the filling of electron into orbital takes place according to Aufbau principle। যে আউফবাই প্রিন্সিপালের মতে, আউফবাই প্রিন্সিপালের যে মতে, অর্থাৎ ইলেকট্রনের ফুর্তি হবে, অর্থাৎ ইলেকট্রনের ফুর্তি, এই অরবিটালগুলোর মধ্যে যে ইলেকট্রনের যে ফুর্তি, সেই কার নিয়ম ফলো করবে, সেই নিয়ম ফলো করবে আউফবাউ প্রিন্সিপাল। এই আউফবাউ প্রিন্সিপাল ফলো করবে। কিন্তু আউফবাউ যে প্রিন্সিপাল, সেটা আবার কার কার ভিত্তির উপর, কিসের উপর ভিত্তি করে আছে, যে হুইচ ইজ বেস অন, সেটা হলো কার উপর ভিত্তি করে আছে, দ্য পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। অর্থাৎ পাউলির যে অপবর্জন যে নীতি, পাউলির যে এক্সক্লুসিভ যে প্রিন্সিপাল, অর্থাৎ পাউলির অপবর্জন নীতির ওপর ভিত্তি করে আছে। আর কার ওপর ভিত্তি করেছে, আছে দ্য হুন্ড rules of maximum multiplicity, এই রুলস, দ্য হুন্ডের ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, যে সর্বোচ্চ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, যে হুন্ডের ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি যে নিয়ম, সেই নিয়মের ভিত্তি করে, পাউলির এক্সক্লুসিভ যে প্রিন্সিপাল, পাউলির অপবর্জন নীতির উপর ভিত্তি করে, আর কার উপর ভিত্তি করে হয়েছে, আর হয়েছে দ্য রিলেটিভ এনার্জি অফ দ্য অরবিটাল। আর এই অরবিটালগুলোর তার যে রিলেটিভ যে এনার্জি, এই রিলেটিভ এনার্জির ওপর ভিত্তি করে পাউলির সূত্রটা গড়ে উঠছে। অর্থাৎ পাউলির সূত্র, যে আমার ইলেকট্রনের পূর্তি পাউলির সূত্র নিয়ম অনুযায়ী হবে। কিন্তু পাউলির সূত্রটা কার কার উপর ভিত্তি করে তৈরি হয়েছে, সেটা হচ্ছে পাউলির এক্সক্লুসিভ প্রিন্সিপাল, পাউলির অপবর্জন নীতির উপর ভিত্তি করে হয়েছে। হুন্ডের রুলস অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, যে হুন্ডের ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি যে নিয়ম, সেই নিয়মের ভিত্তি করে হয়েছে। এবং দ্য রিলেটিভ এনার্জি অফ দ্য অরবিটাল, এবং অরবিটাল গুলোর যে আপেক্ষিক যে শক্তি, যে অরবিটাল গুলো যে আপেক্ষিক শক্তি, এই আপেক্ষিক শক্তির ওপর ভিত্তি করে, এই তিনটের ওপর ভিত্তি করে আউবাউ প্রিন্সিপালটা গড়ে উঠেছে, তাই না, আউবাউয়ের রুলটা গড়ে উঠেছে। তাহলে আমাদেরকে ফার্স্টে কি জানতে হবে, যে আচ্ছা এই পাউলি এক্সক্লুসিভ প্রিন্সিপাল কি জিনিস, সেটা আগে জানতে হবে, তাই না। তাহলে আমরা চলো আগে দেখে নিই যে পাউলির এক্সক্লুসিভ প্রিন্সিপাল
কি জিনিস। হ্যাঁ, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলির যে অপবর্জন যে নীতি, এই পাউলির অপবর্জন নীতি সম্বন্ধে আমরা জানি। হ্যাঁ, পাউলির অপবর্জন নীতি, তাহলে দেখো যে অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল, এই যে প্রিন্সিপাল, এই পাউলির যে নিয়ম, হ্যাঁ, পাউলির নিয়ম অনুযায়ী মনে রাখবে, পাউলির নিয়ম অনুযায়ী no two electrons in an atom কোন পরমাণুর মধ্যে কখনো কোনো দুটো ইলেকট্রনে can have the same set of four quantum number, the four quantum number। এটা কি বললো যে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের মতে, এই যে পাউলির এক্সক্লুসিভ প্রিন্সিপালের মতে, কখনো দুটো ইলেকট্রন কোন অ্যাটমের মধ্যে, কোন পরমাণুর মধ্যে কখনো দুটো ইলেকট্রনে চারটি কোয়ান্টাম নাম্বার, এই যে চারটি কোয়ান্টাম নাম্বারের সেট, এই যে চারটি কোয়ান্টাম নাম্বার একই হতে পারে না। কোনো পরমাণুর মধ্যে যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম নাম্বার একই হতে পারে না। তার মানে কি বললো? তার মানে বললো যে ইট মিনস, এটা মানে কি বলতে চাইলো? এটা মানে বলতে চাইলো, ধরো only two electrons only two electrons may exist in the same orbital and these electrons must have opposite spin। কি বললো? তার মানে হলো যে অনলি টু ইলেকট্রন, কেবলমাত্র দুটো ইলেকট্রন মে এক্সিস্ট ইন দ্য সেম অরবিটাল, যে একই অরবিটালে, এই যে সেম অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে। একই অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে। কখন থাকতে পারে? যখন দিস ইলেকট্রন, ওই ইলেকট্রনগুলো মাস্ট হ্যাভ অপোজিট স্পিন, অবশ্য ওই ইলেকট্রনগুলোর স্পিন অপোজিট হতে হবে। হ্যাঁ, যদি অপোজিট হয় তবেই কেবলমাত্র একই অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে। যদি কোনো কারণে অর্থাৎ ওই অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে, যদি ওই অরবিটালে যে ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনগুলোর স্পিন অপোজিট হয়। ধরো আমরা বললাম, ধরো 1s, হ্যাঁ, ধরো 1s কোন একটা অরবিটাল, হ্যাঁ, 1s, ধরো এটা একটা অরবিটাল, হ্যাঁ, 1s যে অরবিটাল আছে, 1s অরবিটাল, এই 1s অরবিটালের মধ্যে, ধরো 1s অরবিটালের মধ্যে এক্ষেত্রে এই যে অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে, কিন্তু দুটো ইলেকট্রনের অবশ্যই অপোজিট স্পিন হতে হবে। দুটো ইলেকট্রনের অবশ্যই অপোজিট যে অরবিটাল আছে, এই অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এই দুটো ইলেকট্রনের যে স্পিন, এই দুটো ইলেকট্রনের যে ঘূর্ণন, এই দুটোর ঘূর্ণন কিন্তু অপোজিট হতে হবে। এই দুটো ইলেকট্রনের ঘূর্ণন কিন্তু অপোজিট
হতে হবে, আছে। তাহলে বললো আমার প্রথমটা যেটা দেখো, তাহলে 4s এর ক্ষেত্রে যে 3 এখানে 1s এর ক্ষেত্রে, এই 1s এর ক্ষেত্রে যে ফার্স্টের দুটো ইলেকট্রন আছে না, তাহলে ফার্স্ট ইলেকট্রন ক্ষেত্রে ধরো আমি 1s এর ক্ষেত্রে n এর ভ্যালু যদি বের করি, n এর ভ্যালু কত 1, n এর ভ্যালু 1, যে ফার্স্ট ইলেকট্রনের ক্ষেত্রে তুমি করছো 1 ভ্যালু, যে প্রথম ইলেকট্রন ক্ষেত্রে করছো 1 ভ্যালু 1 হচ্ছে, n এর ভ্যালু 1, l এর ভ্যালু কত 0, m এর ভ্যালু কত 0, তাহলে m এর ভ্যালু 0, হ্যাঁ। আর এবার পরের যে ইলেকট্রন আসবে আর ml দাও, আর এটা ধরো আছে কত, এটা হচ্ছে ms টা ধরো কথা বললাম একটাকে যদি প্লাস হাফ দাও, একটাকে যদি প্লাস হাফ তুমি দাও, তাহলে নেক্সট যে সেকেন্ড যে ইলেকট্রনটা ঢুকবে, এই যে সেকেন্ড ইলেকট্রন আছে, সেকেন্ড ইলেকট্রনে কি অর্থাৎ এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত n, এর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি 0, অর্থাৎ এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত সেক্ষেত্রে 0, তাহলে স্পিন যে কোয়ান্টাম নাম্বার এটা অবশ্যই মাস্ট 1 হতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যে চারটি কোয়ান্টাম নাম্বার, কোন অরবিটালের মধ্যে দুটো যে কোনো দুটো ইলেকট্রনের চারটি কোয়ান্টাম নাম্বার কখনো একই হতে পারে না। অর্থাৎ যেখানে যে তিনটি কোয়ান্টাম নাম্বার যদি সেম হয়, তাকে 1 2 3 আছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এই তিনটে কোয়ান্টাম নাম্বার থেকে এই দুটো ইলেকট্রনের ক্ষেত্রে সেম আছে, এই দুটো ইলেকট্রনের ক্ষেত্রে সেম আছে, তাহলে যে চতুর্থ নম্বর যে কোয়ান্টাম নাম্বারের যে সেট, চতুর্থ নম্বর যে কোয়ান্টাম নাম্বার সেট, অবশ্যই সেই দুটোকে আলাদা হতে হবে, অবশ্যই সেই দুটোকে আলাদা হতে হবে, অবশ্যই সেই দুটোকে আলাদা হতে হবে, তবে যদি এটা হবে। অর্থাৎ যদি ওই যে প্রিন্সিপাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যে স্পিন কোয়ান্টাম নাম্বার অবশ্যই একজনের প্লাস একজনের মাইনাস হতে হবে, অর্থাৎ একজনের প্লাস আর একজনের মাইনাস হতে হবে, ঠিক আছে। তাহলে বললো অর্থাৎ একটা অরবিটালের 2 এর বেশি ইলেকট্রন থাকতে হবে, কিন্তু থাকতে পারে, কিন্তু তাদের স্পিন অবশ্যই অপোজিট, তাদের স্পিন অবশ্যই অপোজিট হতে হবে, তাই না, তাদের স্পিন অবশ্যই অপোজিট হতে পারে, বা চারটি কোয়ান্টাম নাম্বার কখনো সেম হবে না, তিনটে কোয়ান্টাম নাম্বার সেম হলে চতুর্থ নম্বর যে কোয়ান্টাম নাম্বার সেটা অবশ্যই মাস্ট আলাদা হতে হবে, অবশ্যই আলাদা হতে পারে। তাহলে ধরো এই যে প্রিন্সিপাল পাউলি প্রিন্সিপাল, এখান থেকে আমরা কি কি কনক্লুশন আসতে পারি, তাই না, কি কি কনক্লুশন, কি কি সিদ্ধান্ত আমরা টানতে পারি, কি কি অনুসিদ্ধান্ত আসতে পারি, কি কি অনুসিদ্ধান্ত আসতে পারি। তাহলে ফার্স্ট অনুসিদ্ধান্ত যেটা আসতে পারি সেটা হলো যে ম্যাক্সিমাম যে ম্যাক্সিমাম যে ম্যাক্সিমাম ইলেকট্রন ইন ম্যাক্সিমাম ইলেকট্রন ইন ইচ অরবিটাল, প্রত্যেকটা যে অরবিটালে যে ম্যাক্সিমাম ইলেকট্রন ইচ কত, প্রত্যেকটা অরবিটালের ম্যাক্সিমাম যে ইলেকট্রন কত থাকতে পারে, এক একটা অরবিটালে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকতে পারে, দুটো, কেন ম্যাক্সিমাম ইলেকট্রন কত থাকতে পারে, দুটো, কারণ দুটো অবশ্যই অপোজিট স্পিন আছে, তাই না, অপোজিট স্পিন, তাহলে এক একটা অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন অবশ্যই দুটো এটা থাকতে পারে, দুটো ম্যাক্সিমাম, এক একটা অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন কত থাকতে পারে, 2 থাকতে পারে, আছে 2 থাকতে পারে, এটা বলতে পারি, এটা বলতে পারি। আবার আমরা এটাও বলতে পারি যে আবার এটা আমরা এখান থেকে এটাও ক্যালকুলেট করতে পারি, টু ক্যালকুলেট the maximum the maximum the maximum electron the maximum electron to calculate the maximum electron of the maximum electron in subcell যে সাবসেল গুলো থাকবে, ওই সাবসেল গুলো যে উপকক্ষ গুলো আছে, এই উপকক্ষ গুলোতে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকে সেটাও আমরা ক্যালকুলেট করতে পারবো। তো সেটাও ক্যালকুলেট করতে পারবো, ধরো এস, এই যে এস সাবসেলের ক্ষেত্রে এল এর ভ্যালুটা কত হয় 0 হয় জানি, তাহলে এক্ষেত্রে এম এর ভ্যালুটাও কত হয় 0 হয় জানি, তাই না, এম এর ভ্যালুটাও 0 হয়, তাহলে এক্ষেত্রে যেহেতু একটা অরবিটাল আছে, যেহেতু এর ক্ষেত্রে একটা অরবিটাল আছে, তাহলে এর ক্ষেত্রে যেহেতু একটা এস সাবসেলের ক্ষেত্রে একটা অরবিটাল আছে, তাহলে এই যে এস সাবসেলের ক্ষেত্রে যে ম্যাক্সিমাম যে ইলেকট্রন ইন এস সাবসেল, এই যে এস সাবসেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কত হতে পারে, ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো হতে পারে, ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো হতে পারে, এটা বলতে পারি। আবার ধরো পি সাবসেলের ক্ষেত্রে এল এর ভ্যালু 1 হয়, অর্থাৎ এম এর ভ্যালু আমরা দেখেছি -1 0 +1, তাহলে এক্ষেত্রে কত অরবিটাল আছে, এক্ষেত্রে 3টে অরবিটাল আছে, তাহলে এক একটা অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন ঢুকতে পারে, এক একটা অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন ঢুকতে পারে, ম্যাক্সিমাম অবশ্যই 3টে ইলেকট্রন, একটা অরবিটালে দুটো করে ইলেকট্রন, ম্যাক্সিমাম কত ইলেকট্রন ঢুকবে, তাহলে 6টা, তাহলে ম্যাক্সিমাম কত ইলেকট্রন ঢুকবে 6টা, তাই না, তাহলে পি যে সাবসেলটা থাকবে,
পি যে সাবসেলটা থাকবে এই পি সাবসেলের মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন কত 6, পি সাবসেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন 6। আবার ডি সাবসেলের ক্ষেত্রে দেখি তাহলে এল এর ভ্যালু কত আছে 2 আছে, তাহলে এম এর ভ্যালুটা অবশ্যই দেখি -1 -2 -1 0 +1 +2, তাই না +1টা +2, অর্থাৎ এক্ষেত্রে 5টা অরবিটাল আছে, তাই না এক্ষেত্রে 5টা অরবিটাল আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? তাহলে মোটামুটি এই যে ম্যাক্সিমাম ইলেকট্রন ডি অরবিটাল গুলোর ক্ষেত্রে যে ম্যাক্সিমাম ইলেকট্রন ডি সাবসেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কত 10টা, তাহলে এফ সাবসেলের ক্ষেত্রে আমাকে বলে দাও যে এফ সাবসেলের ক্ষেত্রে এল = 3 যদি হয় তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কত হবে বলো, ম্যাক্সিমাম ইলেকট্রন কত হবে, ম্যাক্সিমাম ইলেকট্রন হবে অবশ্যই ইন ডি এফ সাবসেলের ক্ষেত্রে 14টা, তাই না? তাহলে ধরো কোনো একটা সাবসেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকে এটাও কিন্তু পাউলি এক্সক্লুসিভ নিয়ম থেকে, পাউলি এক্সক্লুসিভ প্রিন্সিপাল থেকে আমরা জানতে পারি, তাই না? কোনো একটা সাবসেলের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন হতে পারে, কোনো একটা সাবসেলের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, কোনো একটা সাবসেলের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটাও কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি, তাই না? সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। চলো আর কি ক্যালকুলেট করতে পারবো, আবার ক্যালকুলেট করতে পারবো যে কোনো ধরো কোনো সেলের মধ্যে দিয়েছে বা তোমাকে কোনো সেলের মধ্যে দিয়েছে, আমার কি ক্যালকুলেট করতে পারবো, আমার ক্যালকুলেট করতে পারবো টু ক্যালকুলেট the maximum electron in cell, or orbit, কোনো অরবিটের ক্ষেত্রে কোনো কক্ষর ক্ষেত্রে যে কোনো সাবসেলের ক্ষেত্রে কোনো একটা কোনো সেলের ক্ষেত্রে বা কক্ষক এই কক্ষর ক্ষেত্রে কোনো অরবিটের ক্ষেত্রে বা সেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন হতে পারে সেটাও আমরা ক্যালকুলেট করতে পারি, তাই না? তাহলে কিভাবে ক্যালকুলেট করবো, ধরো কথা না বললাম যে এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু তো দেওয়া আছে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 দেওয়া আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ধরো 2 দেওয়া আছে, বা তুমি ধরো না তুমি অবশ্যই সাবসেটটাকে ধরো না এল ধরো সেল, এল সেল বা অরবিট, যে এল যে সেলটা আছে এল সেল বা অরবিট, সেক্ষেত্রে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 2 হয়। আচ্ছা এন এর ভ্যালু 2 হলে এল এর ভ্যালু কত হয়, এল এর ভ্যালু কত আসতে পারে, এল এর ভ্যালু কত আসতে পারে, এল এর ভ্যালু আসতে পারে 0 আর একটা এল এর ভ্যালু 1 আসতে পারে, তাই না? এল এর ভ্যালু 0 একটা আসতে পারে, এল এর ভ্যালু অবশ্যই 1 আসতে পারে। আচ্ছা এল এর ভ্যালু যদি 1 আসে তাহলে এল এর ভ্যালু যদি 0 হয় এম এর ভ্যালু কত আসবে, 0 হবে, তাহলে এম এর ভ্যালু 0 আসবে, তাহলে এম এর ভ্যালু 0 মানে কতগুলো অরবিট থাকবে, সেক্ষেত্রে অবশ্যই একটা অরবিট থাকবে, তাই না? আবার এল এর ভ্যালু যখন যে 1 হয় তাহলে অরবিট কতগুলো থাকবে, এই অরবিট থাকবে 3টে অরবিটাল থাকবে, তাই না? এক্ষেত্রে কতগুলো অরবিটাল থাকবে, 3টে অরবিটাল থাকবে, তাহলে এক একটা অরবিটালের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কত ছিল, 2টো করে, তাহলে এক্ষেত্রে কতগুলো ইলেকট্রন হবে, এক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো হবে, 6টা, তাহলে টোটাল ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো হবে, 8টা হবে, তাই না? তাহলে এই যে এল যে সেল আছে বা অরবিট আছে, এল যে সেল বা অরবিট আছে, তাহলে কে ক্ষেত্রে অবশ্যই 2 হতো, তাই না? কে এল এম এন, এই যে যে কক্ষগুলো অবস্থান করেছে, বা সেলগুলো আছে, এই সেলগুলোর ক্ষেত্রে যে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, এটাও কিন্তু আমরা পাউলি এক্সক্লুসিভ প্রিন্সিপাল থেকে বলতে পারি, এটাও কিন্তু আমরা পাউলি এক্সক্লুসিভ প্রিন্সিপাল থেকে আমরা বলতে পারি, ঠিক আছে? চলো তাহলে পাউলি এক্সক্লুসিভ প্রিন্সিপাল সম্বন্ধে গেল, তাই না? এই সম্বন্ধে জানলাম, অর্থাৎ কোনো অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেই সম্বন্ধে আমরা দেখলাম, তাই না? এবার আমরা দেখব যে হন্ট রুলস অনুযায়ী দেখবো, কিছু সূত্র দেখবো যে হন্ট রুলস অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, যে হোন্ডের যে ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি নিয়ম,
সেই নিয়মটা আমরা দেখবো, হচ্ছে সেই নিয়মটা দেখবো। চলো সেই নিয়মটা কি বলছে আমরা একবার দেখে নিই। দেখো অ্যাকর্ডিং টু রুলস, অ্যাকর্ডিং টু রুলস, রুলস এর মতে, অ্যাকর্ডিং টু রুলস, রুলস অনুযায়ী কি বলেছে দেখো, রুলস বললো, রুলস অনুযায়ী বললো, লেখা দাও পেয়ারিং, the pairing of electrons, the pairing of electrons to the to the to the same orbital, to the same orbital, the pairing of electron to the same orbital belonging the pairing of electron to the to the the pairing of electron to the degenerate orbital, the pairing of electron to the degenerate orbital belongings to the same subcell like P, D অথবা F the pairing of electron to the degenerate orbital belonging the same subcell P, D or F does not take place until the each orbital belongings to that subcell has got one electron each, that is it is singly and unidirectional এটা মানে হলো সেম স্পিন occupied তাহলে দেখো হোর্নের মাল্টিপ্লিসিটি নিয়ম কি বলবো, অ্যাকর্ডিং টু দা হোর্নের মাল্টিপ্লিসিটি নিয়ম, অ্যাকর্ডিং টু দা মাল্টিপ্লিসিটি, যে ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি আছে, হোর্নের ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটির নিয়ম কি বলছে, অ্যাকর্ডিং টু মতে কি বলছে, দ্য পেয়ারিং অফ ইলেকট্রনের যে জোড় টু দা ডিজেনারেট অরবিটাল কোনগুলো, যে অরবিটাল গুলো শক্তি সমান, সেই অরবিটাল গুলো ডিজেনারেট অরবিটাল মানে যে অর্থাৎ সমশক্তি সম্পন্ন যে অরবিটাল, অর্থাৎ যে অরবিটাল গুলো শক্তি সমান, ডিজেনারেট অরবিটাল বিলঙ্গিং দ্য সেম সাবসেল, অর্থাৎ সেম সাবসেলে, অর্থাৎ একই সাবসেলে অবস্থিত সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলো, সমশক্তি সম্পন্ন যে কক্ষকগুলোর যে পেয়ারিং, ইলেকট্রনের যে জোড় does not take place ততক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এই যে পেয়ারিং, এই ডিজেনারেট অরবিটাল গুলোর পেয়ারিং ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত the each orbital belonging the subcell, এই যে প্রত্যেকটা যে সাবসেলের প্রত্যেকটা অরবিটাল, এই যে সাবসেলের যে প্রত্যেকটা অরবিটালে এককভাবে ইলেকট্রন পূর্ণ হবে
ইলেকট্রন হচ্ছে ওয়ান ইলেকট্রন ইচ, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন পূর্ণ হবে এবং স্পিন একই দিকে হবে এবং তাদের ডাইরেকশন একই দিকে হবে। ততক্ষণ মতো একই দিকে হলে হবে, তারপরে পেয়ারিং শুরু হবে। অর্থাৎ ডিজেনারেট অরবিটাল গুলোর পেয়ারিং ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন এককভাবে দখল না করবে, এককভাবে এবং একই দিকে এককভাবে যতক্ষণ পর্যন্ত দখল না করবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের পেয়ারিং হবে না, ইলেকট্রন পেয়ারিং হবে না। তার মানে কি বললো, ধরো কোনো সাবসেলের ক্ষেত্রে, সাবসেলে এস এর ক্ষেত্রে কি সাবসেল একটাই সাবজেক্ট, তাহলে অবশ্যই সমশক্তি সম্পন্ন, এখানে কোনো প্রশ্নই আসে না। তাহলে পি থেকে শুরু হবে, পি ডি আর এফ, এই জায়গাগুলোর ক্ষেত্রে, কারণ এই সাবসেল গুলো একাধিক অরবিটাল আছে, তাই না, একাধিক অরবিটাল আছে। ধরো কথা বললাম পি, পি সাবসেলটা হয়েছে, ধরো পি, আমি সাবসেলটা তুলে নিলাম হচ্ছে পি সাবসেলটা, ধরো পি সাবসেল তুললাম হচ্ছে পি সাবসেল। তাহলে পি সাবসেলের ক্ষেত্রে তুমি কতগুলো অরবিটাল দেখতে পেয়েছো? পি সাবসেলের ক্ষেত্রে 3টে অরবিটাল দেখতে পেয়েছো, তাই না, 3টে অরবিটাল দেখতে পেয়েছো। এই যে 3টে অরবিটাল, এই যে 3টে অরবিটাল হলো যে সমশক্তি সম্পন্ন অরবিটাল, তাই না, এই 3টে অরবিটাল হলো সমশক্তি সম্পন্ন অরবিটাল। তাহলে এই যে সমশক্তি সম্পন্ন অরবিটাল, এ বলেছে যে ইলেকট্রনের ভর্তির সময় এই সমশক্তি সম্পন্ন যে কক্ষগুলোকে আর এককভাবে, ফার্স্টে এককভাবে আর একই দিকে স্পিন হবে, এককভাবে এবং একই দিকে স্পিন হবে, আচ্ছা এককভাবে দখল করবে। আগে কি করবে, এই সমশক্তি সম্পন্ন কক্ষগুলো যে অরবিটাল গুলো আছে, অরবিটাল গুলো এককভাবে ইলেকট্রন দখল করবে, আচ্ছা। তারপরে কি হবে, তারপরে এদের মধ্যে পেয়ারিং শুরু হবে, পর এদের মধ্যে পেয়ারিং শুরু হবে, হচ্ছে তারপর এদের মধ্যে পেয়ারিং শুরু হবে, হচ্ছে পেয়ারিং শুরু হবে। ধরো বললাম পি এর ক্ষেত্রে, ধরো পি এর ক্ষেত্রে আমি বললাম P4 আছে, হচ্ছে P4 আছে, P4 আছে। তা পি এর মধ্যে 4টে ইলেকট্রন আছে, হ্যাঁ, পি এর মধ্যে 4টে, পি সাবসেলের মধ্যে 4টে ইলেকট্রন আছে। তাহলে তুমি কি করবে, 4টে ইলেকট্রন যে থাকে তাহলে মনে রাখবে, হ্যাঁ আচ্ছা, ফার্স্টের দুটো ইলেকট্রন নাও। পি এর ক্ষেত্রে ফার্স্টের দুটো ইলেকট্রন আছে, ফার্স্টের দুটো ইলেকট্রন, তার পি এর ক্ষেত্রে ফার্স্টের দুটো ইলেকট্রন থাকলে মনে রাখবে ফার্স্টে কি করব, ফার্স্টে এগুলোকে একক ভাগে ইলেকট্রন পূর্ণ করবো, হচ্ছে একক ভাবে ইলেকট্রন পূর্ণ হচ্ছে একটা একটা করে ইলেকট্রন, প্রত্যেকটা যে সমশক্তি সম্পন্ন কক্ষগুলোরে একক ভাবে ইলেকট্রন আগে দেবো, হচ্ছে একক ভাবে ইলেকট্রন দেবো। তাহলে এটা হচ্ছে হোল্ডের নিয়ম খাটবে। আবার তুমি যদি এরকম করে দাও, হ্যাঁ এটা যদি করে দাও, এটা ক্ষেত্রে, হ্যাঁ এটা ক্ষেত্রে যদি তুমি এরকম করো, আচ্ছা প্রথম যে অরবিটাল আছে, আচ্ছা প্রথম অরবিটালের ক্ষেত্রে কি করে যাবে, এই যে ফার্স্ট অরবিটালের ক্ষেত্রে তুমি একটা ইলেকট্রন এইদিকে ঢোকালে আর এর একটা ইলেকট্রন এটা ঢুকিয়ে দিলে, তাহলে এর একটা ঢুকিয়ে দিলে, তাহলে বল এটা হবে, এটা হবে না, কারণ কি, কারণ এই যে হোল্ডের নিয়ম অনুযায়ী হবে না, কারণ এই যে সমশক্তি সম্পন্ন যে অরবিটাল গুলো আছে, সেই অরবিটাল গুলো আগে এককভাবে ইলেকট্রন দখল করতে হবে, এককভাবে ইলেকট্রন, সবগুলোকে এককভাবে ইলেকট্রন দখল করতে হবে, তবেই পেয়ারিং হবে, তাহলে আগে কোনো পেয়ারিং হবে না, কিন্তু এই যে নিয়মটা, এই নিয়মটা কার কার ব্যতিক্রম নয়, এটা পাউলির ব্যতিক্রম নয়, কারণ পাউলি কি বলেছে, এক এক পায়ে গেল বলেছে এক একটা অরবিটালের ক্ষেত্রে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকে, যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে অপোজিট স্পিনে থাকবে, তাহলে পাউলির নিয়ম অনুযায়ী এটা ঠিক, পাউলির নিয়ম অনুযায়ী ঠিক, কিন্তু হুন্ডের নিয়ম অনুযায়ী এটা ঠিক নয়, হুন্ডের নিয়ম অনুযায়ী এটা কিন্তু ঠিক নয়, তাই না, হুন্ডের নিয়ম অনুযায়ী এই সূত্রটা হবে না, হুন্ডের নিয়ম অনুসারে এটা হতে পারে না, হচ্ছে হুন্ডের নিয়ম অনুসারে এটা হতে পারে না, হচ্ছে। আবার ধরো তাহলে পি ইজিক্যাল 3 দিল, ধরো পি সমান 3, তাহলে 3টে অরবিটালের ক্ষেত্রে 3টে অরবিটালে কিভাবে করতে হবে, এককভাবে তুমি দখল করতে পারো, এককভাবে তুমি দখল করো, অথবা এটা করতে পারো, অথবা তুমি এভাবে ইলেকট্রন ভরতে পারো, কেউ ধরো নিচের দিকে স্পিন ভরছো, তার নিচের দিকে স্পিন এটাও হতে পারে, তাই না, এটাও এককভাবে দখল হতে পারে, এটাও এককভাবে দখল হয়েছে, প্রত্যেকটা সমশক্তি সম্পন্ন কক্ষগুলো এককভাবে দখল হয়েছে, এককভাবে দখল হয়েছে, কিন্তু কখনোই এটা হবে না, আচ্ছা 3টে আছে, চলো একটাতে একটা দুটো ঢোকালাম আর একটাতে একটা ঢোকালাম, তাহলে বলছে হেন্ডের নিয়ম এটা ব্যতিক্রম, হোন্ডের চলবে না, হোন্ডের নিয়ম অনুসারে এটা চলবে না, তাই না, হোন্ডের নিয়ম এটাকে খাটবে না, তো এককভাবে আগে দখল করতে হবে, এককভাবে দখল করতে, যা P4, আচ্ছা P4, হ্যাঁ P4 এর ক্ষেত্রে কি, P4 এর ক্ষেত্রে দাও তুমি ইলেকট্রন ভর্তি করছো, তাই না, P4 এর ক্ষেত্রে ইলেকট্রন ভর্তি করছো, তাহলে P4 এর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের যে ভর্তি, P4 এর যে ইলেকট্রনের ভর্তি সেটা কি হবে বলো, ফার্স্ট অবশ্যই এককভাবে দখল হবে, 4টে ইলেকট্রন আছে, তার 3টে ইলেকট্রন এককভাবে দখল হলো, তাহলে 3টে ইলেকট্রন এককভাবে দখল, তারপরে কি হবে, এদের মধ্যে সমশক্তি সম্পন্ন কক্ষগুলোর মধ্যে পেয়ারিং চালাবে, তাই না, তাহলে অবশ্যই এদের মধ্যে পেয়ারিং হবে, তাহলে অবশ্যই এটাও ঠিক,
তাই না? আবার ধরো কেউ তুমি এটা লিখতে পারতে, যদি এটা এটা করতে, এটা যদি করতে, এককভাবে দখল করলে, প্রত্যেকটা এককভাবে দখল করলে, না তুমি ধরো এটা মাঝে একটা ইলেকট্রন বলে, তাই না? এটার বলেছো, তাহলে এটা অবশ্যই ঠিক, এটা অবশ্যই ঠিক হবে। আর সমশক্তি সম্পন্ন কক্ষগুলোর ক্ষেত্রে, সমশক্তি সম্পন্ন কক্ষগুলোর ক্ষেত্রে এনার্জি তুমি পূর্তি করতে পারো, হয়েছে, এনার্জি পূর্তি করতে পারো। আবার ধরো যে এটাও হতে পারে, হ্যাঁ এটাও হতে পারে যে সমশক্তি সম্পন্ন কক্ষগুলো এককভাবে পূর্ণ করলে তুমি এটাতে ঢুকালে ইলেকট্রন, এটাও অবশ্যই, এটাও হতে পারে, এটাও হতে পারে, তাহলে এটাও হতে পারে। কিন্তু কিন্তু তুমি ধরো, তুমি যদি এরকম করে P4টাকে ধরো তুমি এরকম করলে, চারটি ইলেকট্রন আছে, চারটি ইলেকট্রন কি করলে তুমি একটাতে দুটো ঢুকালে, আর একটাতে দুটো ঢুকিয়েছো, একটাতে দুটো ঢুকিয়েছো, আর একটাতে দুটো ঢুকিয়েছো, তাহলে কিন্তু এইটা নিয়ম, এই নিয়মটা চলবে না, আছে, এটা কিন্তু হুন্ডের নিয়মের ব্যতিক্রম, এটা হুন্ডের নিয়মের ব্যতিক্রম, অর্থাৎ এই নিয়মটা কিন্তু হবে না, হুন্ডের নিয়মে, হুন্ডের মাল্টিপ্লিসিটি নিয়মের ব্যতিক্রম, আছে। তাহলে বুঝতে পেরেছো এটা? তাই বুঝতে পেরেছো এটা? তাহলে ধরো, তাহলে ডি তোমাকে দিল, ধরো প্রথম হলাম D5, ধরো D6, হ্যাঁ, তাহলে অবশ্যই D6 যদি দেয়, হ্যাঁ D6, তাহলে D6 ভাবে কি হয় পূর্ণ করবে, পূর্ণ করে অবশ্যই ডি এর ক্ষেত্রে 5টা অরবিটাল আছে, তাহলে 5টা অরবিটাল আগে এককভাবে দখল করাবে, আচ্ছা এককভাবে আগে দখল করাবে, প্রত্যেকটা তো এককভাবে দখল করাবে, তারপরে 5টা ইলেকট্রন গেল, তার 6 নম্বর ইলেকট্রনটা যে কোনো একটা অরবিটালের মধ্যে ঢোকা দেবে, তাই না? যে কোনো অরবিটালের মধ্যে ঢোকা দেবে, তাহলে এইটা হবে হুন্ডের নিয়মের ঠিকঠাক নিয়ম, হচ্ছে হুন্ডের নিয়ম অনুসারে কেটেছে, হুন্ডের নিয়ম অনুসারে ঠিকঠাক হয়েছে, তাই না? তাহলে এগুলো হুন্ডের নিয়ম আমরা বুঝলাম, যে হুন্ডের নিয়ম হলো যে এই যে ডি জেনারেটেড যে অরবিটাল গুলো থাকবে, সমশক্তি সম্পন্ন কক্ষগুলো এককভাবে ইলেকট্রন পূর্ণ হবে, এবং এবং ওদের ডাইরেকশন একই দিকে হবে এবং এককভাবে পূর্ণ হবে, তারপরে পেয়ারিং শুরু হবে। হ্যাঁ ধরো আবার এইটা ধরো, তো P3, তোমার ধরো এটা P3 আছে, হ্যাঁ P3 আছে, অবশ্যই তুমি একটা করেছো কি, একটা ইলেকট্রন এইদিকে ভরেছো, আর একটা এইদিকে ভরেছো, আর একটা এইদিকে ভরেছো, তাহলে এটাও কিন্তু হুন্ডের নিয়ম খাটবে না, কারণ হুন্ডের নিয়ম এটাও কিন্তু ব্যতিক্রম, কারণ কি এটাও নিয়ম খাটবে না, কারণ কি, কারণ হলো হুন্ড বলেছে যে এই যে ইলেকট্রন গুলো পূর্তি এককভাবে আগে দখল হবে, বুঝছে, এককভাবে একই ডাইরেকশন হবে, এককভাবে এবং একই ডাইরেকশনে হবে, বুঝছে, এককভাবে এবং একই ডাইরেকশনের নিয়ম হবে, বুঝছে, এককভাবে এবং একই ডাইরেকশনে হবে, বুঝছে। চলো তাহলে আমরা দেখলাম কি, আমরা দেখেছি যে হুন্ডের মাল্টিপ্লিসিটি নিয়ম আমরা দেখলাম, তাই না? হুন্ডের মাল্টিপ্লিসিটি নিয়ম দেখেছি, তাই না? অরবিটাল গুলো কোন হবে, পাউলির নিয়ম দেখলাম, হুন্ডের নিয়ম দেখলাম। এবার আমরা দেখবো কি, এবার আমরা দেখবো যে রিলেটিভ, এই যে রিলেটিভ কি দেখবো, দ্য রিলেটিভ এনার্জি অফ অরবিটাল, তাই না? রিলেটিভ এনার্জি অফ অরবিটাল আমরা দেখবো, বুঝছে। তাহলে দেখো, টু ক্যালকুলেট কিভাবে ক্যালকুলেট করবো the relative energy of orbital, কোন অরবিটাল গুলোর যে কক্ষগুলোর যে রিলেটিভ এনার্জি, সেটা কিভাবে ক্যালকুলেট করবো, তাই না? সেটা কিভাবে ক্যালকুলেট করবো সেটা আমরা দেখবো, যে আচ্ছা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখবো, চলো সেটা আমরা দেখবো। সেটা ক্যালকুলেট, এই যে রিলেটিভ এনার্জি, কোন অরবিটালের রিলেটিভ এনার্জি ক্যালকুলেট করতে হলে, কোন রিলেটিভ এনার্জি ক্যালকুলেট করা হয় একটা নিয়মের সাহায্যে করা হয়, হ্যাঁ, আর রুলস এর সাহায্যে করা হয়। সেই রুলসটাকে বলা হয় যে বোর বারিজ, দ্য বোর বারিজ রুলস, অথবা এটাকে এন প্লাস এল রুলসও বলে, N+L রুলস, এটাকে বোর বারিজ রুল বা N+L রুলও বলা হয়, N+L রুলসও বলা হয়, হয়েছে, N+L রুলসও বলা হয়, তাহলে যে এই যে নিয়মগুলো আছে, এই যে নিয়মটা কি, হ্যাঁ এই নিয়মটা আগে কি আমরা জেনে নিই, এই নিয়মটা কি আগে জানি। তাহলে ফার্স্টে বললো
এই যেমন অরবিটাল গুলো আছে, এই অরবিটাল গুলোর যে এনার্জি, হ্যাঁ, বা সাবসেল গুলোর যে আমরা এনার্জি কিভাবে ক্যালকুলেট করবো, আছে কিভাবে ক্যালকুলেট করবো। তা মনে রাখবে, ইফ যদি the value of n plus l, যদি n plus n এর যে ভ্যালু ইনক্রিজ, যদি n plus ভ্যালু is high, লাগা is high, যদি n plus l এর ভ্যালু, হ্যাঁ, n plus l এর ভ্যালু যদি বেশি হয়, n plus l এর যদি ভ্যালু বেশি হয়, then the energy of orbital, the energy of orbital, energy of like of that orbital, energy of that orbital will be more, বললো যদি n প্লাস l এর যদি ভ্যালু, n প্লাস l এর ভ্যালু যদি বেশি হয়, n প্লাস l এর ভ্যালু যদি বেশি হয়, তাহলে ওই অরবিটাল গুলোর যে এনার্জি, ওই অরবিটাল গুলোর এনার্জিও বেশি হবে, ওই অরবিটাল গুলোর এনার্জিও বেশি হবে, হচ্ছে এনার্জিও বেশি হবে। ধর কথা বললাম, ধর তোমাকে দিল 1s, 1s আর 2s, হচ্ছে 1s আর 2s, হচ্ছে 1s আর 2s দিল, নে বললো আচ্ছা এক্ষেত্রে n এর ভ্যালু কত, এক্ষেত্রে n এর ভ্যালুটা কত, এক্ষেত্রে n এর ভ্যালু 1 আর l এর ভ্যালু কত 0, এক্ষেত্রে l এর ভ্যালু কত, তাহলে অবশ্যই n প্লাস l এর যে ভ্যালু, n প্লাস l এর যে ভ্যালু 1 প্লাস 0 মানে 2, 1 প্লাস মানে 1, তাই না? আর এক্ষেত্রে n এর ভ্যালুটা কত, n এর ভ্যালুটা অবশ্যই 2 আর l এর ভ্যালু কত 0, তাহলে এক্ষেত্রে যে n প্লাস l এর ভ্যালুটা কত 2 প্লাস 0 অর্থাৎ 2, তাহলে এক্ষেত্রে যে n প্লাস l এর ভ্যালু যদি যার বেশি হবে, n প্লাস l এর ভ্যালু যার বেশি হবে তার এনার্জিও বেশি হবে। তাহলে 1s আর 2s এই যে দুটো অরবিটালের মধ্যে, এই অরবিটালের মধ্যে কার এনার্জি বেশি হবে, এনার্জি অবশ্যই 2s এর বেশি হবে, 1s এর কম হবে, অর্থাৎ 1s এর তুলনায় 2s এর এনার্জি বেশি হবে। অর্থাৎ এনার্জি, রিলেটিভ এনার্জি দেখি, তাহলে অবশ্যই 1s এর তুলনায় 2s এর এনার্জি কিন্তু বেশি হবে, বুঝছে? 1s এর তুলনায় 2s এর এনার্জি বেশি হবে, বুঝছে? 1s এর তুলনায় 2s এর এনার্জি বেশি হবে, বুঝছে? এবার ধরো সেকেন্ড নিয়ম, যদি ধরো যদি the value of n plus l of the value of n plus l of two orbitals is same, যদি n plus l এর যে ভ্যালু, যদি n plus l এর যে ভ্যালু, দুটো অরবিটালের n plus l এর যদি ভ্যালু যদি সেম হয়ে যায়, যদি সেম হয়, তাহলে মনে রাখবে the lower energy orbital, the orbital with the lower value of n, অর্থাৎ যার n এর ভ্যালু কম হবে, যে অরবিটালের n এর ভ্যালু কম হবে, সেই অরবিটালের এনার্জি must have lower energy, অর্থাৎ বললো কোন অরবিটালে যে দুটো অরবিটালের n প্লাস l এর ভ্যালুটা যদি সমান হয়ে যায়, কোন অরবিটালের যদি n প্লাস l এর ভ্যালুটা যদি সমান হয়, কোন দুটো অরবিটালের মধ্যে n প্লাস l এর ভ্যালু যদি সমান হয়ে যায়, তাহলে
ওই অরবিটালের এনার্জি কম হবে, ওই অরবিটালের এনার্জি কম হবে যে অরবিটালের এন এর ভ্যালু কম, যে অরবিটালের এন এর ভ্যালু কম, অর্থাৎ যে অরবিটালের এন এর ভ্যালু কম হবে সেই অরবিটালের এনার্জি কম হবে, হচ্ছে সেই অরবিটালের এনার্জি কম হবে। বা তুমি উল্টো ভাবে বলতে পারো যে অরবিটালের এন এর ভ্যালু বেশি হবে সেই অরবিটালের এনার্জিও বেশি হবে, সেই অরবিটালের এনার্জিও বেশি হবে, তাই না? সেই অরবিটালের এনার্জিও কি হবে, সেই অরবিটালের এনার্জিও কিন্তু বেশি হবে, বুঝছো? এনার্জি বেশি হবে। ধরো তোমাকে দিল আচ্ছা 2s 2s আর 2p, ধরো 2s, ধরো তোমাকে দিল 2p, একটা 2p দিল ধরো তোমাকে, আর একটা দিল ধরো 2p, আর একটা দিল 3s, আছে 2p আর একটা 3s, আছে 2p একটা তোমাকে তুলে দিল, একটা 2p অরবিটাল তুলে দিল আর একটা 3s অরবিটাল তুলে দিল, হয়েছে 2p তুলে দিল আর 3s নে বললো আচ্ছা এই 2p এর ক্ষেত্রে n এর ভ্যালুটা কত হবে, n এর ভ্যালুটা 2 হবে, l এর ভ্যালু কত হয় বলো, l এর ভ্যালু 1 হয়, 2p এর ক্ষেত্রে l এর ভ্যালু 1 এর হয়। আচ্ছা এর ক্ষেত্রে 3s এর ক্ষেত্রে n এর ভ্যালু কত হয়, 3 হয়, এই যে 3 আছে এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l এর ভ্যালু কত হয়, 0 হয়। তাহলে এই ক্ষেত্রে যদি n প্লাস l এর ভ্যালু দেখি, n প্লাস l এর ভ্যালু 2 প্লাস 1 অতএব 3, তাহলে 2 প্লাস 3 অতএব 1, এক্ষেত্রে কত n প্লাস 3, 3 প্লাস 0 অতএব এটা 3, তাই না? তাহলে দেখো এই যে দুটো অরবিটাল আছে, এই দুটো অরবিটালের ক্ষেত্রে এই যে দুটো অরবিটাল আছে, এই দুটো অরবিটালের দেখো এই যে অরবিটাল দুটো আছে, কিন্তু এই দুটো অরবিটালের এই দুটো অরবিটাল, এই যে অরবিটাল, এই দুটোর অরবিটালের ক্ষেত্রে এই দুটো অরবিটাল, এই দুটো অরবিটাল ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালুটা কিন্তু সমান, দুটো ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালুটা সমান। তাহলে কার এনার্জি কম হবে, কার এনার্জি বেশি হবে? মনে রাখবে যার n এর ভ্যালু কম হবে, যার n এর ভ্যালু কম হবে তার এনার্জিও কম হবে, অর্থাৎ যার n এর ভ্যালু বেশি হবে তার এনার্জিও বেশি হবে, অর্থাৎ 2p এর এনার্জি কম হবে 3s এর তুলনায়, হয়েছে 2p এর এনার্জি কম হবে 3s এর তুলনায়, হয়েছে 2p এর এনার্জি কম হবে 3s এর তুলনায়, হয়েছে 3s এর তুলনায় অবশ্যই কম হবে। তা তোমাকে দিল, কথা আমরা বললাম, তা তোমাকে দিল ধরো দিল হচ্ছে 3p, হ্যাঁ ধরো 3d, 3p 3d, হ্যাঁ তারপর ধরো দিল তোমাকে 4f, ধরো 4f আর 5d, হ্যাঁ নে বললো যাচ্ছে এই সেই সাবসেল গুলো আছে, এই সাবসেল গুলোর এনার্জির ক্রম অনুসারে সাজাও, এনার্জির ক্রম অনুসারে সাজাও, কার এনার্জি বেশি হবে, অর্থাৎ এনার্জি অর্ডারটা আমাকে লিখতে বললো, বলছে এনার্জির, এই যে এনার্জির অর্ডার লিখতে বলেছে, এনার্জির অর্ডার লিখতে বলছে, এই যে এনার্জির অর্ডার, কার এনার্জি বেশি হবে কার এনার্জি কম হবে তোমার সাজাতে বলেছে। এই যে অরবিটাল গুলো দিয়েছে, বলো আচ্ছা এই অরবিটাল গুলোর এনার্জি ক্রম অনুযায়ী সাজাও, হচ্ছে এনার্জি ক্রম অনুযায়ী সাজাও, কার এনার্জি বেশি হবে কার এনার্জি কম হবে তোমাকে সাজাতে বললো, হয়েছে। তাহলে তুমি কি করবে, যেমন আসলে 3p এর ক্ষেত্রে, ধরো 3p এর ক্ষেত্রে, আচ্ছা 3p এর ক্ষেত্রে, 3p এর ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু বের করবে, n এর প্লাস l এর ভ্যালু অবশ্যই তুমি বের করবে, তাই না? এক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু কত আসছে, 4 আসছে, তাই না? n প্লাস l এর ভ্যালু কত আসবে, 4 আসবে। তাহলে তুমি 3d এর ক্ষেত্রে করবে, 3d এর ক্ষেত্রে n এর ভ্যালু কত 3, আর হচ্ছে l এর ভ্যালু কত 2, তাহলে l এর ভ্যালু 2, তাহলে ওই ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালুটা তুমি বের করবে, কত আসবে, 3 প্লাস 2 তো 5 আসবে, 5 আসবে, তাই না? তাহলে 4f এর ক্ষেত্রে তুমি করবে, 4f এর ক্ষেত্রে করবে, আচ্ছা 4f এর ক্ষেত্রে n এর ভ্যালু কত, 4f এর ক্ষেত্রে n এর ভ্যালু 4, আর l এর ভ্যালুটা কত হবে, l এর ভ্যালুটা আসবে এক্ষেত্রে 3, তাই না? তাহলে n এর ভ্যালু 3, তাহলে n প্লাস l এর ভ্যালু কত আসবে, 7, n ভ্যালু l এর ভ্যালু কত আসছে, 7 আসছে, তাই না? 7 আসছে, 7 আসছে। আবার ধরো তুমি 5d এর ক্ষেত্রে যদি করো, 5d এর ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে n এর ভ্যালু কত, n এর ভ্যালু 5, আর l এর ভ্যালু কত 2, n এর ভ্যালু 2, তাহলে n প্লাস l এর ভ্যালু কত আসবে, 5 প্লাস 2 কত 7, তাই না? অতএব 7 n প্লাস l এর, তাহলে অবশ্যই n প্লাস l এর ভ্যালু যার বেশি হবে, n প্লাস l এর ভ্যালু যার বেশি হবে তার অবশ্যই এনার্জি বেশি হবে, তাহলে এনার্জি সব থেকে কম হচ্ছে 3p এর এনার্জি সব থেকে কম, তাই না? এর 4 আছে, এর 4, তারপরে কার আছে, তারপরে অবশ্যই 3d এর হবে, তারপরে 3d হবে 5 আছে, তারপরে দেখো এদের দুজনে n প্লাস l এর ভ্যালু দুজনে সমান, আচ্ছা এদের দুজনে n প্লাস l এর ভ্যালুটা কিন্তু সমান, হ্যাঁ তাহলে কার হবে, মনে রাখবে যার n এর ভ্যালু কম হবে, যার n এর ভ্যালু কম হবে, যার n এর ভ্যালু কম হবে তার এনার্জিও কম হবে, তাহলে 4f এর ক্ষেত্রে এনার্জি কম হবে, তারপরে হচ্ছে 5d আসবে, তাই না? 5d আসবে।
তাহলে এগুলো যদি এনার্জির অর্ডার সাজাতে বলতো, যে এনার্জি অর্ডার আর ইনক্রিজিং অর্ডার, এনার্জি ইনক্রিজিং অর্ডার যদি সাজাতে বলতো, তাই ইনক্রিজিং অর্ডার হবে এইটা, তাই না? তাহলে 3p আগে হবে, তারপর 3d, তারপর হচ্ছে 3p আগে, তারপর 3d, তারপর 4f, 4f, তারপর 5d, এভাবে ক্রমটা সাজে সেজে যাবে, হয়েছে? এভাবে ক্রমটা শেষে যাবে, হয়েছে? তাহলে আমরা দেখলাম অবশ্যই যে এনার্জি সাবসেলগুলোর, এই যে সাবসেলগুলো বা অরবিটালগুলোর যে এনার্জি কিভাবে বের করতে হয়। এই যে সাবসেলগুলো আছে, এই সাবসেলগুলো এনার্জি, কার এনার্জি কম হবে, কার এনার্জি বেশি হবে, হয়েছে? সেই অনুযায়ী আমরা দেখলাম, হয়েছে? সেগুলো আমরা দেখলাম। এবার আমরা দেখব যে অরবিটালের, এবার আমরা দেখব যে আউবাউ প্রিন্সিপালের, যে আউবাউ প্রিন্সিপাল, এই যে আউবাউ প্রিন্সিপাল, এই আউবাউ প্রিন্সিপালটা কি বলেছিল, তাই না? আউবাউ কি বলেছিল সেই সম্বন্ধে আমরা দেখে নিই, আছে? সেই সম্বন্ধে আমরা দেখে নিই। তাহলে আউবাউ কি বলেছিল মনে রাখবে যে in the ground state, in the ground state of atom, the ground state of the atom, কোন একটা পরমাণু যে ভূমিষ্ঠ অবস্থায়, অর্থাৎ কোনো পরমাণু ভূমিষ্ঠ অবস্থায় থাকে, ভূমিষ্ঠ অবস্থায় অবস্থিত কোনো যে পরমাণুগুলো, হ্যাঁ, ভূমিষ্ঠ অবস্থায় অবস্থিত কোনো পরমাণুগুলো, the orbital are filled, the orbital are filled in order of their increasing energy, their increasing energy level, অর্থাৎ ইন দ্য গ্রাউন্ড স্টেট, কি বললো? ইন দ্য গ্রাউন্ড স্টেট অফ অ্যাটম, কোন আমার অ্যাটম যে ভূমিষ্ঠ অবস্থায় যে অবস্থিত, সুস্থির অবস্থায় অবস্থিত যে অ্যাটম গুলো আছে, তাই না, যে পরমাণুগুলো আছে, সেই পরমাণুগুলোর যে অরবিটালে যে পূর্তি, অরবিটাল আর ফিল্ড, অরবিটালে যে পূর্তি ইন অর্ডার অফ, কোন অর্ডারে পূর্তি হবে, দেয়ার ইনক্রিজিং এনার্জি লেভেল, তাদের ইনক্রিজিং এনার্জি লেভেল, এই যে অরবিটাল গুলো আছে, এই অরবিটাল গুলোর যে ইনক্রিজিং ওয়াটার লেভেলে যে হবে, ইনক্রিজিং যে এনার্জি লেভেল অনুযায়ী হবে, অর্থাৎ কম এনার্জি যেগুলো থাকবে সেইগুলোর আগে পূর্তি হবে, তারপরে বেশি এনার্জির দিকে যাবে, অর্থাৎ কম এনার্জি আগে হবে, তারপরে বেশি এনার্জি, তারপরে বেশি এনার্জি, তারপরে বেশি এনার্জি, তারপরে বেশি এনার্জি, অর্থাৎ কম এনার্জি আগে কমপ্লিট ভাবে পূর্ণ হওয়ার পর অন্য অরবিটাল যাবে। অর্থাৎ মানে এই যে সূত্রটা মানে কি বলতে চাইলো, বলতে চাইলো ইট মিনস, এটা কি বলতে চাইলো, এটা বলতে চাইলো the electron first, the first occupy the lowest energy orbital, available to them, and enter into higher orbital, only after the lower energy orbital, are filled completely, তাহলে আহওয়া প্রিন্সিপাল কি বলতে চাইলো? আহওয়া প্রিন্সিপাল বললো যে ফার্স্ট ইলেকট্রন, দ্য ইলেকট্রন ফার্স্ট অকুপাই দ্য লোয়ার এনার্জি লেভেল, আচ্ছা, লোয়ার এনার্জি ইলেকট্রন, যে ফার্স্ট ইলেকট্রন ফার্স্ট যে ভর্তি হবে, কোন অরবিটাল ভর্তি হবে? বলো লোয়ার এনার্জি অরবিটালের মধ্যে ইলেকট্রন ভর্তি হবে, লোয়ার এনার্জি অরবিটালের মধ্যে ইলেকট্রন কি হবে? ভর্তি হবে, ওদের মধ্যে ইলেকট্রন ভর্তি হবে। তারপরে কি হবে? তারপরে এন্টার টু দ্য হায়ার অরবিটাল, তারপরে যে হায়ার যে অরবিটাল মানে হায়ার এনার্জি যে অরবিটাল, এই হায়ার এনার্জি অরবিটালের মধ্যে পূর্তি হবে,
হায়ার অরবিটালে পূর্তি হবে। কখন পর্যন্ত? অনলি আফটার দ্য লোয়ার এনার্জি অরবিটাল আর ফিল কমপ্লিটলি। অর্থাৎ লোয়ার এনার্জি যে অরবিটাল, এই লোয়ার এনার্জি অরবিটাল সম্পূর্ণভাবে পূর্ণ হওয়ার পরে হায়ার অরবিটালে যাবে, সম্পূর্ণভাবে পূর্ণ হওয়ার পরে হায়ার অরবিটালের মধ্যে যাবে, হয়েছে, হায়ার অরবিটালের মধ্যে যাবে। ধরো কথা মনে বললাম ধরো 1s, হ্যাঁ, যে 1s আর 2s, ধরো 1s আর 2s, তাহলে 1s এর এনার্জি কম, 2s এর এনার্জি বেশি, তাই না? তাহলে 1s এর ক্ষেত্রে একটা অরবিটাল আছে, 2s এর ক্ষেত্রে একটা অরবিটাল আছে, তাহলে 2s এর অরবিটাল আছে। তাহলে কথা মনে হলো যে এই ক্ষেত্রে ধরো একটা ইলেকট্রন ঢুকলো, হ্যাঁ, একটা ইলেকট্রন ঢুকলো, তাহলে কি সেকেন্ড যে ইলেকট্রন, ধরো সেকেন্ড ইলেকট্রন যদি থাকে, ওটা মাল্টিপল ইলেকট্রন যাবে, সেকেন্ড ইলেকট্রন যদি থাকে, তাহলে অবশ্যই এইটাকে আগে কমপ্লিট করবে, কখনো এইটাকে আসা যাবে না। মানে একে সম্পূর্ণভাবে ভগ্ন করবে, লোয়ার এনার্জিটিকে সম্পূর্ণভাবে কমপ্লিট করবে, তারপরে থার্ড এনার্জি যাবে। আবার তিনটে যদি ইলেকট্রন থাকে, তারপরে অবশ্যই থার্ড এনার্জিকে যাবে, হচ্ছে থার্ড এনার্জি লেভেলকে যাবে, অর্থাৎ হায়ার এনার্জি লেভেলকে। একে সম্পূর্ণভাবে কমপ্লিট করার পরে, এই অরবিটালটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করার পরে হায়ার এনার্জিকে যাবে। অর্থাৎ লোয়ার এনার্জি যেটা থাকবে, এই লোয়ার এনার্জি সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়ার পরে হায়ার এনার্জি অরবিটালের মধ্যে যাবে, হয়েছে। তাহলে এটা অবশ্যই হুন্ডের নিয়ম অনুযায়ী, হুন্ড বলছে আও প্রিন্সিপাল নিয়ম অনুযায়ী খাটবে। আবার তো এটাই তো হতো, আচ্ছা 1s আর 2s, এই 1s এর ধরো দুটো ইলেকট্রন আছে, 1s এ একটা ঢুকলো আর হচ্ছে 2s এ একটা ঢুকলো, এটা কিন্তু হবে না, তাই না? এটা কিন্তু হবে না। কারণ কি? কারণ হলো যে এই যে নিয়মটা, এই যে সাব অরবিটাল, এই অরবিটালের মধ্যে আগে এটাকে 1sটা কমপ্লিট হবে, এটা সম্পূর্ণভাবে কমপ্লিট হবে, তারপরে অবশ্যই হায়ার অরবিটে যাবে। অর্থাৎ এর মধ্যে ম্যাক্সিমাম যে দুটো ইলেকট্রন পূর্তি হওয়ার পরে হায়ার অরবিটালের মধ্যে যাবে, হচ্ছে হায়ার অরবিটালের মধ্যে সম্পূর্ণরূপে পূর্তি হওয়ার পরে হায়ার অরবিটালের মধ্যে যাবে, হয়েছে, হায়ার অরবিটে যাবে। তাহলে ইলেকট্রনের যে পূর্তির যে নিয়ম, আমরা ইলেকট্রন বিন্যাসের চ্যাপ্টারে পড়বো যে ইলেকট্রন কিভাবে পূর্তি হয়, হ্যাঁ, ইলেকট্রন কিভাবে যে পূর্তি হয় সেটা আমরা পরে নেক্সট লেকচারের মধ্যে আমরা দেখবো কিভাবে শর্টকাট নিয়মে ইলেকট্রন পূর্তি হয়, আচ্ছা, ইলেকট্রন যে পূর্তি হয় কিভাবে সেটা আমরা অবশ্যই পরের যে ক্লাসটা লেকচারে দেবো, সেখানে ইলেকট্রন কনফিগারেশনের মধ্যে ডিটেলসে শর্টকাট নিয়মে সহজের মধ্যে কিভাবে ফ্র্যাকশন অফ টাইমের মধ্যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়, কিভাবে যে ইলেকট্রন পূর্তি যে অরবিটাল গুলোকে কিভাবে পূর্তি করতে হয়, সেটা ঠিক সেকেন্ডের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে যে আমরা করে দিতে পারবো, হয়েছে, ওই কোশ্চেন গুলো করতে পারবো। তাহলে আজকে আমরা কি দেখি, চলো আজকে আমরা যে এল প্লাস যে বাড়ির যে রুলটা, এল প্লাস এন এর যে এন প্লাস এল এর যে রুলস, হ্যাঁ, এন প্লাস এল এর যে রুলস, এই এন প্লাস এল এর রুলের কিছু ব্যতিক্রম আছে, হ্যাঁ, এর কিছু এক্সেপশনাল আছে, এর কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, এর কিছু ব্যতিক্রম আছে, এর কিছু ব্যতিক্রম আছে। কি কি ব্যতিক্রম আছে? এর কিছু ব্যতিক্রম অবশ্যই লক্ষ্য করা যায়, আছে, এন প্লাস এল এর কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, আছে। কি কি ব্যতিক্রম লক্ষ্য করা যায়? মনে রাখবে এই যে ল্যান্থেনাইট, হ্যাঁ, এই যে ল্যান্থেনাইট, এই ল্যান্থেনাইটের এর হলো 57, তাই না? ল্যান্থেনাইটের ক্ষেত্রে এর হলো 57, ল্যান্থেনাইট 57, আছে, ল্যান্থেনাইট 57। আর আছে অ্যাক্টিনাইট, ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট হলো 89, আচ্ছা 89। এই দুটোর ক্ষেত্রে দেখা যায় যে এন প্লাস এল এর রুলের ব্যতিক্রম করেছে, আচ্ছা, ল্যান্থেনাইটের যেটা ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, ল্যান্থেনাইটের ইলেকট্রন কনফিগারেশন আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো যে জেনন কত? জেনন অবশ্যই 54, জেনন 54, তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তারপরে রেডন, তাই না? তারপর আসছে 6x, তাহলে 6x আসবে, তারপর অবশ্যই 4f আসবে, তারপরে 5d আসবে, তারপরে হচ্ছে 5d আসবে, তারপরে অবশ্যই দেখা যাবে যে 6p আসবে। এই যে ইলেকট্রন বিন্যাসের নিয়ম, অবশ্যই শর্টকাট নিয়ম, যেটা আমি অবশ্যই পরের ক্লাসের মধ্যে আমি বোঝাবো, পরের ক্লাসে এই নিয়মটা আমি অবশ্যই শিখাবো যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। তাহলে 54, 57 ইলেকট্রন, তো 54 দিয়ে এখানে কত ইলেকট্রন ঢুকবে? এস অরবিটাল ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো ঢুকতে পারে, তাহলে 54 দিয়ে 56, তাই না? 54 দিয়ে কত? 54 দিয়ে 56, তাহলে 56, তারপরে একটা ইলেকট্রন থাকছে, তাহলে একটা ইলেকট্রন কোথায় হওয়া দরকার? একটা ইলেকট্রন অবশ্যই হওয়া উচিত ছিল
4f এর ক্ষেত্রে, তাই না? 4f এর ক্ষেত্রে হওয়া উচিত ছিল, তাহলে 4f এর ক্ষেত্রে এটা হওয়া দরকার ছিল। কারণ আমরা যদি দেখি এই যে 4f ল্যান্থেনাইডের ক্ষেত্রে, ল্যান্থেনাইড সাটার্নের ক্ষেত্রে, এর ক্ষেত্রে ল্যান্থেনাইডের ক্ষেত্রে এই যে 4f আর 5d, 4f আর 5d এদের এনার্জি লেভেল আমরা যদি দেখি, এদের এনার্জি লেভেল, এদের এনার্জি লেভেল দেখি n প্লাস এটা কত, n এর 4, l এর কত, l এর 3, তাহলে n প্লাস l এর যে ভ্যালু, n প্লাস l এর ভ্যালু কত 7, তাই n প্লাস l এর ভ্যালু 7, এটা ক্ষেত্রে কত, এটা হচ্ছে 5, এটা ক্ষেত্রে 5, আর l এর ক্ষেত্রে কত, l এর ক্ষেত্রে অবশ্যই 2, তাহলে এক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু কত, 5 প্লাস 2 7, তাহলে 7, 5 প্লাস 2 7, তাহলে এদের যে এনার্জি লেভেল দেখি, যদি এনার্জি লেভেল এই দুটো এনার্জি লেভেল দেখি, তাহলে এনার্জি লেভেল দেখি, যদি এনার্জির যে অর্ডার দেখি, এদের এনার্জির লেভেল গুলো দেখি, এনার্জির লেভেল গুলো দেখি, তাহলে অবশ্যই 4f এর এনার্জি কম হবে 5d তুলনায়, তাই না? 4f এর এনার্জি কারণ অবশ্যই এর n এর ভ্যালু কম, এর n এর ভ্যালু বেশি, কারণ হচ্ছে n প্লাস l এর ভ্যালু 2 না সমান, তাহলে অবশ্যই হওয়া দরকার যে 4f এর এনার্জি কম, তাহলে 5d, তাহলে ইলেকট্রন অবশ্যই 4f এ ঢোকার কথা ছিল, তাই না? এটা হওয়া উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল, কিন্তু দেখা গেল এটা হয় না, এটা হয় না, কারণ কি এটা হয় না, অর্থাৎ f এর ক্ষেত্রে ইলেকট্রন না ঢুকে d এর ক্ষেত্রে ইলেকট্রন ঢুকে যায়। আচ্ছা, d এর ক্ষেত্রে ইলেকট্রন ঢুকে, f এর ক্ষেত্রে ইলেকট্রন না ঢুকে কোথায়, d এর ক্ষেত্রে ইলেকট্রনটা ঢুকে, আচ্ছা d এর ক্ষেত্রে d অরবিটালে ইলেকট্রন ঢুকে, অর্থাৎ f এর মধ্যে না ঢুকে d এর মধ্যে ইলেকট্রন ঢুকে, ওই জন্য এটা ব্যতিক্রম। আচ্ছা ল্যান্থনামের ক্ষেত্রে এটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়, আচ্ছা ল্যান্থনামের ক্ষেত্রে এটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়, আচ্ছা ল্যান্থনামের ক্ষেত্রে এই ব্যতিক্রমটা লক্ষ্য করা যায়। আর অ্যাক্টিনামের ক্ষেত্রে কি হয়েছে, অ্যাক্টিনামের ক্ষেত্রে যদি ইলেকট্রন কনফিগারেশন যদি করি, হ্যাঁ, তাহলে আসবে রেডন, রেডন কত 86, রেডন 86, তাহলে এটা হচ্ছে 7s, এটা হচ্ছে 7s, তাহলে 5f আর 60, 5f 60, তাহলে 86 2 88, 88 একটা 87, এখানে হওয়া উচিত ছিল 89, তাহলে f এর ক্ষেত্রে 89, তাহলে দেখা এর ক্ষেত্রে যে 5f আর 60 যদি দেখি, 5f আর 60, 5f আর 60 এর ক্ষেত্রে দেখি, 5f আর 60 এর ক্ষেত্রে যদি দেখি, হ্যাঁ, তাহলে দেখবে যে এর n প্লাস n কত 5, l কত 3, আর এর ক্ষেত্রে কত n কত 6, আর l কত 2, তাহলে এক্ষেত্রে n প্লাস l এর ভ্যালুটাও 8, এক্ষেত্রে n প্লাস l এর ভ্যালুটাও 8, তাই না? তাহলে অবশ্যই এনার্জি ক্রম যদি দেখতে চাই, তাহলে এনার্জি ক্রম অবশ্যই এর এনার্জি কম হবে, এর এনার্জি বেশি হবে, তাই না? এর এনার্জি বেশি হবে, তাহলে অবশ্যই ইলেকট্রন ঢোকার কথা ছিল কোথায়, ইলেকট্রন ঢোকার কথা ছিল 5f এর মধ্যে ইলেকট্রন ঢোকার আগে কথা ছিল, অর্থাৎ এটা হওয়া উচিত ছিল, এটা ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত ছিল, কিন্তু দেখা গেল এই ইলেকট্রন বিন্যাস এটা হয় না, কি হয়, অর্থাৎ f এর ক্ষেত্রে 0 হয়, d এর ক্ষেত্রে 1 হয়, d এর ক্ষেত্রে 1 হয়, f এর ক্ষেত্রে 0 হয়, d এর ক্ষেত্রে কত হয়, d এর ক্ষেত্রে 1 হয়, আচ্ছা d এর ক্ষেত্রে 1 হয়, আর একটা নাম ইলেকট্রন বিন্যাস দেখা গেছে এটা, একটা নামে ইলেকট্রন বিন্যাস এটা হয়, অর্থাৎ l প্লাস n এর এইগুলো হচ্ছে n প্লাস l এর যে রুলস এর ব্যতিক্রম, n প্লাস l এর রুলস এর ব্যতিক্রম হচ্ছে n প্লাস l এর রুলের ব্যতিক্রম। আর ইলেকট্রন বিন্যাস আর কিছু কথা মনে রাখতে হবে যে হাফ ফিল আর ফুল ফিল, হচ্ছে গেল মোর স্টেবল হয় দেন আদার ইলেকট্রন কনফিগারেশন, আছে হাফ ফিল যেগুলো হবে, হাফ ফিল যে এই যে অরবিটাল গুলো হাফ ফিল হবে বা ফুল ফিল হবে, সেই অরবিটাল গুলোর যে স্টেবিলিটি অনেক বেশি হয় অন্য ইলেকট্রন, ধরো কোনো হাফ ফিল হয়নি, হ্যাঁ, যদি হাফ ফিল না থাকে তাহলে সেই অরবিটালের তুলনায় তাদের স্টেবিলিটি অনেক বেশি হয়েছে, যেটা অরবিটাল যদি হাফ ফিল হয়নি সেই অরবিটালের তুলনায় যেটা হাফ ফিল হয়েছে বা ফুল ফিল হয়েছে তাদের স্টেবিলিটি অবশ্যই বেশি হবে, অবশ্যই ফুল ফিলের স্টেবিলিটি বেশি, তারপর হাফ ফিল, তারপরে অবশ্যই অন্যগুলো হয়েছে, এই কথাটা মনে রাখবে। চলো তাহলে আমরা এবার কিছু কোশ্চেন করে নিই, চলো আমরা কিছু এবার এই টপিক থেকে কিছু কোশ্চেন করে নিই, আছে এই টপিক থেকে চলো আমরা কিছু কোশ্চেন করে নিই, আছে চলো তো আমরা একটা অঙ্ক তুলে নিয়েছি, হ্যাঁ, চলো এই অঙ্কটা কি বলে যাবে, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট অ্যাকর্ডিং টু আউবাউ প্রিন্সিপাল, এই আউবাউ প্রিন্সিপালের মতে নিচের কোনটা নয়, বুঝলে নিচের কোনটা আউবাউ যে প্রিন্সিপাল, আউবাউ প্রিন্সিপালের তো লঙ্ঘন করছে, অত আউবাউ প্রিন্সিপাল সূত্র খাটেনি, নিচের কোনটা আউবাউ প্রিন্সিপালের সূত্র খাটেনি, হয়েছে, এটা কোশ্চেন চেয়েছে,
চলো, তাহলে আহমবাউ প্রিন্সিপাল কোনটা খাটেনি আমাকে বলতে হবে। তাহলে আছে 2s আর 2p দেওয়া আছে, 2s আর 2p এই সিরিজগুলো সাথে আছে 2s 2p, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে নিয়মটা আছে দেখো, ফার্স্টটা যেটাই আছে দেখো, ফার্স্ট হলো যে অবশ্যই এক একটা অরবিটাল দুটো করে ইলেকট্রন ঢুকেছে, অবশ্যই ঠিক নিয়মে ঢুকেছে, কারণ এই যে নিয়মটা আছে এই নিয়মটা কার নিয়ম, দুটো ইলেকট্রন, এর হচ্ছে পাউলির নিয়ম, তাই না। পাউলি দুটো একটা অরবিটালে দুটো ইলেকট্রন দ্রুতভাবে ঢুকবে। তারপরে যে নিয়মটা দেখো এককভাবে এটা ইলেকট্রন এককভাবে ঢোকার কথা ছিল, কিন্তু এগুলো দেখো ইলেকট্রন এককভাবে ইলেকট্রন ঢোকার কথা ছিল, অর্থাৎ ইলেকট্রন দেখো এককভাবে না ঢুকে কি হয়েছে যে একটাতে মধ্যে পেয়ারিং হয়ে গেছে, তাই না। সমশক্তি সম্পূর্ণ কক্ষ একটা ফাঁকা রেখে আবার পেয়ারিং হয়েছে। তাহলে এই যে নিয়মটা এটা কার নিয়মের ভঙ্গ হয়েছে, এটা হলো হুন্ডের নিয়মের ভঙ্গ হয়েছে, হ্যাঁ। হুন্ড বলেছিল এককভাবে সমশক্তি সম্পূর্ণ কক্ষগুলো এককভাবে দখল করবে এবং একই ডাইরেকশন হবে, তাই না। অবশ্যই এটা হুন্ডের নিয়মটা ব্যতিক্রম হয়েছে, তাহলে এটা হচ্ছে হুন্ডের নিয়ম ব্যতিক্রম হয়েছে, এটা কিন্তু আহ্বায়ুর নিয়ম ব্যতিক্রম নয়, এটা হচ্ছে হুন্ডের নিয়ম ব্যতিক্রম হয়েছে, ঠিক আছে। চলো সেকেন্ড পয়েন্টটা দিলাম, এটা হুন্ডের নিয়ম ব্যতিক্রম, হ্যাঁ, এটা হচ্ছে হুন্ডের ব্যতিক্রম করেছে, হুন্ডের নিয়মের অবশ্যই এক্সেপশন হয়, এই হুন্ডের নিয়মের এটা ভায়োলেন্স হয়েছে। সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা কি বলেছে, সেকেন্ড বলেছে দেখো, সেকেন্ড বলছে একটা করে অবশ্যই ফার্স্ট অরবিটালে দুটো ইলেকট্রন ঢুকেছে, অবশ্যই দুটো ইলেকট্রন দেবে, স্পিন অবশ্যই দুই দিকে আছে, আর এগুলো এককভাবে দখল করেছে, তাই না, এককভাবে দখল, তাহলে এটাও ঠিক আছে, অবশ্যই এটা পুরোপুরি ঠিক আছে। সেকেন্ড আর থার্ডটা কি বলেছে, থার্ডটা দেখো বলেছে যে এদের মধ্যে এস এর ক্ষেত্রে একটা ইলেকট্রন ঢুকেছে, ইলেকট্রন ঢুকেছে, তারপর দেখো পি তে অবশ্যই এককভাবে দখল করেছে, প্লাস ডাইরেকশন অবশ্যই একটা হবে ডাইরেকশন আছে। কিন্তু এখানে লক্ষ্য করো এই যে এস এর ক্ষেত্রে সম্পূর্ণ এস যে লোয়ার এনার্জি, এই লোয়ার এনার্জি অরবিটালটা সম্পূর্ণভাবে কমপ্লিট না করার আগেই হচ্ছে তারপরে হায়ার এনার্জি লেভেলে ইলেকট্রন ঢুকতে শুরু করেছে, কিন্তু এটা হবে না, তাই না, এটা হবে না, কারণ লোয়ার এনার্জি পুরোপুরি কমপ্লিট হওয়ার পর কোর এনার্জি যে লোয়ার এনার্জি হবে, এই লোয়ার এনার্জি সম্পূর্ণ ইলেকট্রন কমপ্লিট হওয়ার পরে হায়ার এনার্জি ঢুকবে, এটা কি বলেছে আহ্বায়ু বলেছে, আহ্বায়ু বলেছে যে লোয়ার এনার্জি যেগুলো অরবিটাল হবে সেই ইলেকট্রন আগে পূর্তি হবে, আগে সম্পূর্ণভাবে পূর্তি হবে, তারপরে হায়ার এনার্জি হবে। তাহলে এই যে হলো এইটা হচ্ছে হুন্ডের নিয়মে, এই যে এইটাই হলো আহ্বায়ু নিয়মের ব্যতিক্রম, তাই না, আহ্বায়ু নিয়মের ব্যতিক্রম এইটাই। আর তারপর ডিটা দেখো কার ব্যতিক্রম দেখো, ডিটা দেখো কি হচ্ছে যে এস অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন একই দিকে ঢুকেছে, হ্যাঁ, দুটো ইলেকট্রন কি হয়েছে, দুটো ইলেকট্রন একই দিকে ঢুকেছে। তাহলে এই যে দুটো ইলেকট্রন একই দিকে যে ডাইরেকশন, দুটো ইলেকট্রন একই দিকে, দুটো ইলেকট্রন ডাইরেকশন একই দিকে হয়েছে, স্পিনটা তো একই দিকে হয়েছে, তাহলে কোনো অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রনের স্পিন একই দিকে হতে পারে না, তাই না। এটা কে বলেছে, এটা পাউলি বলেছে, তাই না, এটা পাউলি বলেছে, পাউলি এক্সক্লুসিভ যে প্রিন্সিপাল সে বলেছে যে দুটো একই অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে হয়, তাহলে অবশ্যই ওই দুটোর মধ্যে স্পিন কি হতে হবে, স্পিন অবশ্যই অপোজিট হতে হবে, স্পিন অপোজিট হতে হবে। তাহলে এইটা হলো পাউলির এটা পাউলির ব্যতিক্রম, তাই না, এই নিয়মটা হলো পাউলির ব্যতিক্রম, এটা হলো হুন্ডের ব্যতিক্রম, আর এইটা হলো আহ্বায়ের নিয়মের ব্যতিক্রম, এটা আহ্বায়ু নিয়মের ব্যতিক্রম হয়েছে, এটা আহ্বায়ু নিয়মের ব্যতিক্রম। চলো তাহলে আমরা আর একটা কোশ্চেন দেখে নিই, আমরা আর একটা কোশ্চেন, চলো আমরা আর একটা কোশ্চেন দেখে নিই। আর একটা কোশ্চেন কি বলেছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং সেট অফ কোয়ান্টাম নাম্বার, ওই যে নিচের এই যে চারটে কোয়ান্টাম নাম্বার দিয়েছে, এই যে কোয়ান্টাম নাম্বারের যে সেটটা রিপ্রেজেন্ট দ্য হায়ার এনার্জি অফ অ্যাটম, কোন অ্যাটমে কোনো একটা পরমাণুর এনার্জি হায়ার, আর এনার্জি হাই আছে, কোন পরমাণুর ক্ষেত্রে এনার্জি হাই আছে, বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং সেট অফ কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্ট দ্য হায়ার এনার্জি অফ অ্যাটম, অ্যাটমের কোন অ্যাটমের মধ্যে কোনো পরমাণুর মধ্যে যে হায়ার এনার্জি লেভেল দেওয়া আছে, এখানে চারটে কোয়ান্টাম নাম্বার আছে, কোন কোয়ান্টাম নাম্বার সেটটার দেওয়া আছে হায়ার এনার্জি হয়েছে। তাহলে আমরা কিভাবে চেক করতে, এনার্জি লেভেল কিভাবে চেক করে, n প্লাস এল এর ভ্যালু দিয়ে, তাই না, n প্লাস এল এর যে রুলস, সেই দিয়ে আমরা চেক করি, তাই না, n প্লাস এল এর রুলস দিয়ে আমরা চেক করি এনার্জি লেভেল। তাহলে ফার্স্টটার ক্ষেত্রে n প্লাস এল এর রুলস বলো, n প্লাস এল বলো, ফার্স্টটার ক্ষেত্রে n প্লাস এল রুল কত বলো, 3 প্লাস 0, তাহলে কত হয় 3, হ্যাঁ। পরেরটার ক্ষেত্রে কত আসছে বলো, পরের ক্ষেত্রে n প্লাস 3 প্লাস 1 কত আসছে 4, তো কত আসছে 4, তারপরটা কত আছে, তারপরটা আসছে কত বলো 3 প্লাস 2 কত হয় 5, 3 প্লাস 2 কত হয় 5, ঠিক আছে, 3 প্লাস 2 কত হয় 5, তারপরে কত আসছে, তারপরে ধরো আসছে দেখো n প্লাস, তারপরে আসছে কত 4 প্লাস 0, 4 প্লাস 0 মানে কত আসছে 4, মানে 4 প্লাস 0 তার মানে 4। তাহলে দেখো এক্ষেত্রে n প্লাস এল এর ভ্যালুগুলো দেওয়া আছে, তাহলে n প্লাস এল এর যে ভ্যালুগুলো যার বেশি হবে, n প্লাস এল এর ভ্যালু যার বেশি হবে, অবশ্যই n প্লাস এল এর ভ্যালু যার বেশি হবে তার এনার্জি লেভেলও বেশি হবে, তার এনার্জি সেই অরবিটালের এনার্জি কি হবে, সেই অরবিটালটা এনার্জিও বেশি হবে, তাই না, সেই অরবিটালটা এনার্জি বেশি হবে।
তাহলে আমি বলতে পারি যে ক্ষেত্রে এনার্জি এল প্লাস এল ভ্যালু কার সব থেকে বেশি হচ্ছে 5, 5 মানে কত এটা সি, তাহলে সি যা থাকবে তার এনার্জি লেভেল, এই যে সি যে অরবিটালের যে কোয়ান্টাম নাম্বার সেটটা আছে, এই কোয়ান্টাম নাম্বার সেটটার এনার্জি, এই অ্যাটমটার এনার্জি কি হবে, এই এনার্জিও বেশি হবে, এই অরবিটালটার এনার্জিও বেশি হবে, সবসময় এনার্জিও বেশি হবে। তাহলে আমরা আজকে এখানেই রাখলাম। নেক্সট দিন খুব সুন্দর একটা ট্রিক্স ইলেকট্রন কনফিগারেশন কিভাবে করতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। কারণ ইলেকট্রন বিন্যাস যদি জানতে পারি তাহলে অনেক প্রপার্টি ইজিলি ব্যাখ্যা করা যায়। অবশ্য তুমি বলতে পারো 25% যে ইনঅর্গানিকের যে প্রপার্টিগুলো, যে ইলেকট্রন বিন্যাস শুধু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই ব্যাখ্যা করা যাবে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ব্যাখ্যা করা যাবে। ওই জন্য খুব সুন্দর যে টপিকটা খুব সহজেই আমরা পরের দিন শিখবো। চলো আজকে এখানে রাখলাম।